আসসালামু আলাইকুম। আমরা আরবি গ্রামার বিষয়ে কিছু কাজ করতেছিলাম, সেই কাজটা আমরা এখন করব। যে আরবি শব্দগুলো কীভাবে তৈরি করা হয়, আমরা বেশিরভাগই আমরা অনেক ট্রান্সফরমেশন পর্যন্ত চলে আসছে, আমাদের বাকি আছে কি সিম্পল কমপ্লেক্স ফ্রেজ ইডমস এগুলো নিয়ে কাজ করলে, মডিফায়ার এগুলো নিয়ে কাজ করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। প্রায় ইংলিশ গ্রামারের একটা শেষ পর্যায়ের দিকে চলে আসছে, এরপরে প্র্যাকটিসের বাকি আছে। এই এখন আমাদের প্রশ্ন থেকে যায় অনেকের ভিতরে যে এই আমরা ইংলিশ তো না হয় বুঝি সহজে, ইংলিশটা একটা পড়তে পড়তে অনেকে জানাশোনা অনেক জানাশোনা পরিচিত আছে, হ্যাঁ, বাট আমাদের প্রবলেমটা হয় কোথায়, আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, সে প্রবলেমটা হচ্ছে আমাদের আরবি বিষয়টা নিয়ে। আরবি ব্যাকরণটার নিয়ম কি, আরবি ব্যাকরণটার নিয়ম হচ্ছে আপনি শব্দ শিখবেন, সেই শব্দকে কীভাবে ব্যবহার করবেন সেটাই জানেন। আরবি ব্যাকরণ বলে আপনি আরবি ইলমু সরফ মানে আরবি শব্দ, আমার আগে প্রথম ভিডিওতে যে প্রাথমিক আলোচনা সেখানে আমি বলেছি কী করতে হবে। আরবি শব্দ সম্বন্ধে আপনি একটা ধারণা দিয়েছি, ঠিক না? সেই ধারণা অনুসারে আপনার এই কাজটা করতে হবে, ঠিক আছে? আপনাকে সেই ধারণা অনুসারে কাজটা করতে হবে। তো চলেন এখন আমরা এই ইলমু সরফ মানে আমরা বলেছি যে আরবি শব্দের গঠন, আমি ব্যক্তিগতভাবে বলি ইলমু সরফ শব্দের অর্থ আরবি শব্দের গঠন। মানে এটার কাজ আপনি যেটা বইতে প্রচলিত ধারায় যেটা আমরা পড়ে থাকি সেটা আমি কখনো অ্যাকসেপ্ট করিও না, আর সেটা আমি সেই অনুসারে পড়িও না। সেই অনুসারে যদি আমি পড়তে চাই তাহলে আমি কিছুই বুঝি না, আমি জানি। তো এই জন্যে আমি যেটা করি যে আমি নিজের ভাষায় পড়ি, আমি কীভাবে বুঝবো সেটাই। যে এখানে বলা আছে এটার শাব্দিক অর্থ হচ্ছে রূপান্তরশীল জ্ঞান, পরিবর্তনশীল জ্ঞান, কিংবা কোনো এটার যদি ডেফিনেশন বলতে চান তাহলে আপনি বলবেন আরবি শব্দের মূল গঠন এবং পরিবর্তনের নিয়মকানুন জানা যায়, সেটাকে বলা হয় ইলমুস সরফ। হ্যাঁ, তো আমরা সেই মূল গঠন, একটা শব্দের আসল বা রিয়েল আরবি শব্দটা যেহেতু উচ্চমানের একটা গ্রামার, সেটা কীভাবে গঠন করবো চলেন। আমরা বিগত ক্লাসে যেটা আমরা শেষ করেছি, বিগত ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম সেখানে আছে আরবি শব্দ কত প্রকার, 3 প্রকার, এবং আরবি যে শব্দ ইলমুস সরফটা কয় ধরনের করতে পারে সেটাও ওখানে বলেছিলাম। তো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, না দেখলে এই জিনিসটা আপনি এখন বুঝবেন আজকে যেটা আমরা করতে যাচ্ছি এই ভিডিওতে। তো এখন এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কীভাবে এই শব্দগুলো কীভাবে তৈরি করছি। আচ্ছা আসেন, আমরা এখন আরবি শব্দ 3 প্রকার গেল। আরবি এখানে মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে টেন্স বা কাল নিয়ে। সেটা টেন্স বা কাল বলতে কি, এখানে ভার্ব 1 নাম্বার যে কাজটা করব, ইসেম এবং ফেল ছিল, ঠিক না, গঠন করা যায়। 1 নাম্বার যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে 1 নাম্বার সেটা হচ্ছে আমরা এখন যেটা করব ফেল বা ভার্ব, ফেল বা ভার্ব তৈরি করব। তৈরি করব এটাই হচ্ছে আপনার প্রথম কাজ। মিজানের যেটা, এটাকে বলা হয় মিজান বা সরফ অংশে আপনার প্রথম কাজ হচ্ছে আরবিতে ভার্বগুলো আপনি তৈরি করে নিতে হয়। আরবিতে আপনার ভার্বগুলোকে কী করতে হয়, তৈরি করে নিতে হয়। এখানে তৈরিকৃত ভার্ব আমরা ব্যবহার করি, নিখুঁত ভার্ব, ঠিক আছে? মূলত আরবি যত যে আপনি দেখেন, এই ভার্বগুলো দেখেন বা ফেল দেখেন, সেটা হচ্ছে তৈরি করা। তো আমরা 1 নাম্বার শুরু করি। 1 নাম্বার হচ্ছে ফেল তৈরি। আসেন, কিভাবে তৈরি করবেন, প্রশ্ন এখন এখানে। আচ্ছা, শব্দ আমরা তৈরি করি। আপনি যদি তৈরি করতে যান, প্রত্যেকটা জিনিস ঘটার পিছনে একটা কারণ থাকে, ঠিক না? তো এখানে ঘটার পিছনে যে কারণটা, আপনার এখান থেকে যে উৎস লাগবে, যে তৈরি করার যে উৎসটা লাগবে, সেটাকে বলা হয় মাসদার। আরবি শব্দ তৈরির উৎসকে বলা হয় মাসদার। এই যে ভার্ব তৈরি করার উৎস হচ্ছে মাজদার। উৎস হলো মাজদার। মাজদার আরবি শব্দ তৈরি করার উৎস হলো মাজদার। আরবি শব্দ তৈরি করার মানে আরবি ভার্বটাকে বেসিক্যালি আমরা এখানে যেটা দেখব, আরবি ভার্বটা তৈরি করার উৎস হচ্ছে মাজদার। এই মাজদারটা হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়ামূল। মাজদারটা হচ্ছে কি ক্রিয়ামূল। মাজদারটা হলো মূল বলতে কি বুঝছেন, যেখান থেকে আপনার ভার্বটা তৈরি হবে, আরবি ফেলটা তৈরি হবে, যেখান থেকে আরবি ভার্ব বা ফেলটা তৈরি হবে, সেটা হচ্ছে ক্রিয়ামূল। এখন চলেন আমরা বেসিক তো বললাম যে আমরা 1 নাম্বার শুরু করতে চাচ্ছি আজকে, আরবি শব্দ তৈরি করা, ভার্ব তৈরি করে আমরা তো বাক্য তৈরি করবো। চলেন এখন সেই আরবি যে ভার্বটা তৈরি করবো তার উৎস হচ্ছে মাজদার। সেই মাজদারটা অর্থটা কি, মাজদারটা হচ্ছে ক্রিয়ামূল। মাজদারটা আরবি শব্দ, তার মূল হচ্ছে কি, বাংলা অর্থ কি, ক্রিয়ামূল, যেখান থেকে আমাদের এই ভার্বগুলো তৈরি হবে, এই উৎসটা কি বলি, ক্রিয়ামূল। আচ্ছা চলেন এখন আমরা শব্দ তৈরি শুরু করি। আমরা প্রথম স্টার্ট করব 3 অক্ষর থেকে। 3 অক্ষর থেকে শব্দ তৈরি করা। 3 অক্ষর থেকে, আরবি সর্বনিম্ন 3 অক্ষর থেকে শুরু করতে হয়। নাম্বার 1 যেটা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। তাহলে 3 অক্ষরযুক্ত শব্দ থেকে আমরা শব্দ তৈরি করব। 3 অক্ষরযুক্ত মাজদার,
এখন যদি আপনাকে একটা কথা বলি এখানে আল কতলু, আচ্ছা আমি এখানে আপনাকে দেখাই। 1 নম্বরে আল কতলু, আল কতলু, ঠিক আছে, আল কতলু এটা একটা মাজদার, এটা একটা কি মাজদার। এখন কেন মাজদার, এই আলিফ লাম থাকবে শব্দের শুরুতে, মানে এসএম, মানে একটা মাজদার। এখান থেকে মূল অক্ষর নিতে হবে, এই শব্দটা এই মাজদারটা থেকে মূল অক্ষর নিতে হবে। মূল অক্ষর দেখে কিভাবে চিনবো সেটা আস্তে ধীরে চিনাবো। মূল অক্ষরটা আমি একটা নিয়ে দেখাই গঠনের সিস্টেমটা, যে আপনি দেখেন এই একটা মূল অক্ষর, এই একটা মূল অক্ষর, এই একটা মূল অক্ষর, আপনি নেন কাকে নেবেন, শুরুতে কফকে নেন, যোগ, কফের পরে কে আছে, তা আছে, তাকে নেন, যোগ, শেষে কে আছে, লাম আছে। 3টা অক্ষরকে, 3টা অক্ষরের আবার 3টা নাম আছে আরবি জগতে। এই 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 ইলমু সরফ নামক একটা স্থানে এর 3টা নাম। প্রথম অক্ষরটাকে এখানে বলা হয় ফা কালিমা, প্রথম অক্ষরটাকে বলা হয় ফা কালিমা, প্রথম অক্ষরটাকে বলা হয় ফা কালিমা। দ্বিতীয় অক্ষরটাকে বলা হয় আইন কালিমা, দ্বিতীয় অক্ষরটাকে বলা হয় আইন কালিমা। তৃতীয় অক্ষরটাকে বলা হয় লাম কালিমা, তৃতীয় অক্ষরটাকে বলা হয় লাম কালিমা। আমি আবার বলছি, প্রথমটাকে ফা কালিমা, দ্বিতীয়টাকে লাম আইন কালিমা, তৃতীয়টাকে লাম কালিমা। এই যে আপনি মাজদার থেকে মূল 3টা অক্ষর নিলেন, 3 অক্ষর যুক্ত মাজদার, এটা হচ্ছে 3 অক্ষর যুক্ত মাজদার। আপনি কি করবেন, এটাতে ভার্ব বানাবেন আরবি, ঠিক না? সে কারণে নিলেন এই 3টা অক্ষরের 3টা নামও আছে আরবিতে, সে 3টা নিলেন। এখন সেই 3টাকে আপনি যোগ করবেন, সেটাও বলছেন, ভালো কথা, আপনি যোগ করেন, যোগ করেন, ঠিক না? আপনি এখন এটা বুঝবেন কীভাবে সেটা এখন আপনার দরকার নাই। তাহলে কফ তা লাম, এই যে কফ তা লাম যোগ করলেন, যোগ করলেন, যোগ করা শেষ। এখন হচ্ছে এটা তো আর শব্দ হয়নি, এটা তো শব্দ হয় নাই, আপনি অক্ষর যোগ করছেন, যেটাকে আমরা আরবি ভাষায় বলে থাকি, আমরা মক্তব জীবনে যারা পড়েছি এটাকে বলবো মুরাক্কাব। মুরাক্কাব করছে অর্থাৎ শব্দ যুক্ত করে, মানে অক্ষরগুলোকে যুক্ত করছে। শব্দ বানাতে কী লাগে, আকার ও শিকার লাগে না? আরবিতে কি আছে, জবরজের পেশ আছে না, সেগুলো ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে এখানে আপনি কি জবরজের কোনটা ব্যবহার করবেন, 3টা অক্ষর, 3টা অক্ষর কোনটা ব্যবহার করবেন, জবরজের পেশ 3টাই আছে, আপনি কোনটা ব্যবহার করবেন? এখানে কি 2 জবর 2 জের পেশ ব্যবহার করতে পারবেন ভার্বের ভিতরে? না। ভার্বে একটা কথা সারা জীবন খেয়াল রাখবেন, ভার্বে, আরবি ভার্বে কখনো 2 জবর 2 জের 2 পেশ, যেটাকে আমরা তানবিন বলি এক কথায়, আরবি ভার্বের ভিতরে কখনো তানবিন বা 2 জবর 2 জের 2 পেশ ব্যবহার হয় না, এটা সারা জীবন মাথায় রাখবেন। এখানে 1 জবর 1 জের 1 পেশ ব্যবহার হয়। হ্যাঁ, আসেন এখন কথা হচ্ছে যে প্রথম অক্ষর কি দিবেন, জের পেশ, দ্বিতীয় অক্ষর কি দিবেন, জবর জের পেশ, কোনটা দিবেন? কনফিউজ, নিয়ম আছে, এটার একটা নিয়ম, 2টা নিয়মে করবেন। দেখেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এতটুক কাজ যদি আপনি করেন, যে আমি গ্লাসটা ভাঙছি, কে ভাঙছে, আমি ভাঙছি, কিংবা রফিক গ্লাসটা ভাঙছে, কিংবা তারা গ্লাসটা ভাঙছে, এরকম মানে কাজ যিনি করেন, আপনি তাকে জানেন যে কে কাজ করে, এরকম যদি কিছু জানেন, তাহলে আপনি এই শব্দগুলো সেটার উপর ভিত্তি করে, অর্থাৎ কাজের কর্তাকে জানা আছে, কাজের কর্তাকে, যেহেতু ভার্ব তৈরি করছেন, কাজের কর্তাকে আপনার জানা আছে, আরবি ভার্ব তৈরি করছেন, বারবার বলতেছি, কাজের কর্তাকে আপনার জানা থাকতে হবে। কাজের কর্তা যদি আপনি জানা থাকে, তাহলে আপনি এটার উপর, সেইটার উপর বেস করে আপনি এখানে জবরজের পেশ দিতে পারবেন। প্রতিটা অক্ষর আপনি বলতে পারবেন যে কোনটায় জবর দিব, কোনটায় জের দিব, কোনটায় পেশ দিব, আপনি সব বলতে পারবেন যদি আপনি কাজের কর্তাটা জানা থাকে। এবং আরেকটা জিনিস সেই সাথে খেয়াল রাখবো আমরা, সেটা একটা কালের উপরে অর্থাৎ বা সময়ের উপরে নির্ভর করবে, সেই বিষয়টা সময়ের উপরে নির্ভর করবে। আচ্ছা আসেন আমরা সময়ের উপর নির্ভর করে এবং কর্তা জানা আছে এরকম কিছু, যে কাজটা কে করে সেটা জানা, সেটার উপর বেস করে আমরা শব্দ দিই। যদি এটা আমার কর্তা জানা থাকে, কাজের কর্তা জানা আছে, তাহলে প্রথম অক্ষর আমরা দেবো জবর। দেখেন জবর কীভাবে আমরা ব্যবহার করলাম, কেন জবর, কোরআন শরীফে আপনি পুরা কোরআন হাদিস পরে সব এভাবেই। তাহলে প্রথম অক্ষরে জবর, আরবি যত ভার্ব আছে, তাহলে প্রথম অক্ষরে জবর। আর এটার কাল আমরা নির্ধারণ করব শেষ অক্ষরটা দেখে, এটা কাল নির্ধারণ করব কি দেখে, শেষ অক্ষরটা। প্রথম অক্ষর গেল জবর, যদি আপনার কর্তা জানা থাকে, প্রথম অক্ষরে জবর। কির কর্তা, কাজ যিনি করছেন তাকে আমি জানি, যে এটার শব্দের অর্থ কতালা মানে হত্যা করা, কে হত্যা করলো, রফিক হত্যা করলো, আমি জানি। তাহলে এখন কতালা মানে হত্যা করা, প্রথম অক্ষরে হবে জবর, তাহলে যদি আপনি কাজের কর্তা জানা থাকে। এরপরে আসেন মাঝের অক্ষরে, যেটা ফা কালিমা জবর দিলেন, তারপরে দ্বিতীয় অক্ষরকে আমরা কি বলেছি, আইন কালিমা। আইন কালিমা কী দিবেন, জবর জের পেশ, 3টার যে কোনো একটা, এটাকে আপনি বলবেন বাম অনুসারে, যদি কাজের কর্তা জানা থাকে। সেটা আমরা পরে শিখব। আপনি এতটুকু জানেন, মাঝখানে এতটুকু ধরে রাখেন, 3টার যে কোনো একটা আমি দিতে পারবো, 3টার যে কোনো একটা। আর প্রথম অক্ষর মাস্ট বি জবর, প্রথম অক্ষরে কোনোদিনও জের হয় না যদি কাজের কর্তা জানা থাকে, প্রথম অক্ষরে কোনোদিনও জের হয় না যদি আপনার কাজের কর্তা জানা থাকে। শেষ অক্ষরটাই আপনাকে প্রমাণ করবে যে আপনি এই ভার্বটা যে তৈরি করলেন, এই ভার্বটা
আরবি যে এই ভার্বটা তৈরি করলেন সেই ভার্বটা কি অতীতকালের জন্য তৈরি করলেন, না বর্তমানকালের জন্য তৈরি করলেন, না ভবিষ্যৎকালের জন্য? দেখেন 3 অক্ষরযুক্ত যদি এরকম কোনো ভার্ব তৈরি করতে যান, তাহলে যদি অতীতকালের জন্য তৈরি করেন তাহলে শেষ অক্ষরটায় আপনি একটা জবর দিতে হবে। শেষ অক্ষরটা কী করতে হবে? জবর দিতে হবে, যে আপনি বুঝাচ্ছেন আপনি অতীতকালের একটা শব্দ তৈরি করলেন, আপনার ভার্ব শেষ অতীতকালের। বোঝা গেছে? এটা হচ্ছে আপনার যদি কাজের কর্তা জানা থাকে তাহলে অতীতকালের এটা হলো। আরেকটা দেখাই, যেরকম আরেকটা দেখাই আরও প্র্যাকটিস আমরা যত বেশি করব তত বেশি আমাদের জন্য ইজি হবে। আন নাসরু, আন আর কি বলতে পারি, আদ-দুখুল, আল খুরুজ, আল খুরুজু, এটা একটা মাজদার। এই মাজদার থেকে মূল অক্ষরটা কি? খ র জিম নিব, খ র জিমকে নিব। তাহলে আমি এখানে খকে নিচ্ছি, খ যোগ, এরপরে কি র যোগ, তারপরে আমি শেষে নিচ্ছি জিমকে। এই 3টা অক্ষর। আচ্ছা আসেন তারপরে কি করব, এই 3টা অক্ষরকে আমরা যোগ করব, ঠিক না? তাহলে কি আসছে? খ র জিম, অর্থাৎ কি বের হওয়া, অর্থাৎ কি এটা শব্দের অর্থটা আসবে বের হওয়া। দেখেন ভার্ব আমরা তৈরি করে ফেললাম, ঠিক না? আমি এখন অতীতকালের শব্দ অতীতকালের ভার্ব তৈরি করবো, যে আপনি কি প্রেজেন্ট ফর্ম, এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর পাস্ট ফর্ম, এগুলো পড়ছেন না? আরবিতেও এরকম, কিন্তু এটা তো কালের উপর ওকার কালের উপরে। তাহলে এখানে যদি আপনি অতীতকালে, আমরা এখন অতীতকাল শিখছি, অতীতকালের ভার্ব তৈরি করতে চান, তাহলে দেখেন শেষ অক্ষরে জবর দিয়ে ফেলেন, কোনো টেনশন নাই। শেষ অক্ষরটা কি টেনশন ছাড়া শেষ অক্ষরে জবর, তার মানে আপনি বুঝে গেছেন অতীতকালের শব্দ। মূল 3টা অক্ষর নেবেন, মূল 3টা অক্ষরে শেষ অক্ষরে জবর দিবেন। শেষ অক্ষরটা কি বলছেন আপনি? লাম কালিমা। এরপর আসেন প্রথম অক্ষর এখন কি দিবেন? যদি আপনি কর্তা জানা থাকে, যদি আপনি কর্তা জানেন যে এই কাজের কর্তা জানা আছে, তাহলে প্রথম অক্ষরে জবর, এটা কনফার্ম, এটা 100%, এটা আপনার উপর ফরজাইন হয়ে গেছে। এরপরে দ্বিতীয় অক্ষর কি দেবেন? জবর জের পেশ। এ হচ্ছে আপনার আরবি শব্দ গঠন। দ্যাটস এনাফ। তা আমরা কর্তা জানা আছে এরকম কিছু শব্দ তৈরি করা যায়, কিভাবে তৈরি করব সে বিষয়ে শিখলাম। পরবর্তীতে আমরা শিখব কর্তা জানা নাই আমার কাজ করলো কে, বইটি পড়া হলো কে পড়লো, কীভাবে গ্লাসটি ভাঙা হলো কে ভাঙলো, এই সব জাতীয়। এরপরে আমরা ভার্ব শিখব অতীতকালের ভার্ব। আমরা শিখলাম যে অতীতকালের ভার্বটা যে কর্তা জানা নাই, এখানে কর্তা জানা থাকলে এভাবে গঠন, কর্তা জানা থাকলে প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে বা 3-4 মানে জবর জের পেশ যে কোনো একটা, এবং শেষ অক্ষরে কাল চিনানো, মানে অতীতকালের শব্দ এটা তৈরি করছি, অতীতকালের ভাব তৈরি করছি, অতীতকালটা বোঝানোর জন্য শেষ অক্ষরে জবর দিলাম। তো এই হচ্ছে আমাদের শব্দ গঠনের একটা প্রক্রিয়া। এই ক্রাইটেরিয়া আমরা শব্দগুলো তৈরি করব। আর ইনশাআল্লাহ আশা করি আপনাদের সামনে এরকম ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এটা করবেন, ফলো তো দেবেন, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন। আর এটা আমি যেটা করছি এটা সকল বয়সের, স্কুল মাদ্রাসা কলেজ যারা আসেন সকলের জন্য আমি এটা করছি। সহজ করে আমরা করছি। অবশ্যই আপনি ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আপনার সাথে দেখা হবে। সেই ক্লাসে আমরা আবার নতুন আর কিছু শিখব, সেখানে নতুন কোনো ভার্ব করা যায় কিনা সেটা শিখব। তা আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।